আমরা যেটা করেছি আমরা পারমিশন নিয়ে নেই কথাটা একদম ভুল। আমরা পারমিশন নিয়েছি 10ই মে। 10ই মে নেওয়ার পর আমরা হল পাচ্ছিলাম না, মানে সিনেপ্লেক্সগুলি পাচ্ছিলাম না। আর একটা জিনিস আমি সবার আগে বলি, আমি পরিবেশক না, আমি সিনেমার প্রযোজক এবং সিনেমার ডিরেক্টর, কিন্তু আমি সিনেমার পরিবেশক না। সো আমরা ডিপেন্ড অন পরিবেশক, ডিস্ট্রিবিউটরের উপর আমরা ডিপেন্ডেন্ট। যখন আমি ডিস্ট্রিবিউটর বললাম 10 তারিখ সিনেমাটা মুক্তি দিতে চাই, ডিস্ট্রিবিউটর বললো তো এখন তো আসলে হল সুইটেবল পাওয়া যাচ্ছে না, এখন কি করা যেতে পারে। আমি যে আপনিই বলেন, আমি তো সব কিছু প্রিপারেশন নিয়ে ফেলেছি। তখন সে বললো যে আপনি একটা কাজ করেন, আমরা কি বলে যে এখানে দিয়াবাড়িতে একটা হল আছে, দিয়াবাড়িতে একটা হলে অফিসিয়ালি রিলিজ করে দেন, আর সরকারের নিয়ম অনুযায়ী আপনারা যে রিলিজ করে দিই তাহলে গুড অ্যানাফ, অ্যাকর্ডিং টু ল ইজ অ্যানাফ, আপনি রিলিজ করে দিয়েছেন। তারপর আপনি পরবর্তী সময়ে হলের সুবিধা অনুযায়ী রিলিজ করেন, সেটা পাবলিকলি ঘোষণা করেন। ইট হ্যাপেন সিম্পল দ্যাট ওয়ে। এনে লিগ্যালিটি ইনলিগ্যালিটি কোনো ইস্যু না। অ্যাজ এ লিগ্যাল ম্যাটার আমরা 10 তারিখে রিলিজ করেছি, কিন্তু সেটা পাবলিকলি আমরা বলিনি, বিকজ আমরা সুইটেবল হল পাচ্ছিলাম না। তারপরে আমরা 24 তারিখ ঘোষণা করেছি। এই আর একটা জিনিস, ভুল ইনফরমেশন আপনারা জানেন, ফাতিমা একমাত্র সিনেমা না যারা এরকম আগে রিলিজের দিয়ে পরবর্তী রিলিজ করে। নট অনলি দিস ইজ দ্য 8ম সিনেমা। এই 7ম নাম্বারের রেফারেন্স নিয়ে আমি এই কাজ করেছি। এর আগে অন্তর্জালা আছে, শ্যামাকাব্য আছে, এর আগে আরো কয়েকটা সিনেমা আছে, 7টা সিনেমা টোটাল আছে যারা আগে অনুমতি নিয়ে এরকম সিঙ্গেল স্ক্রিনে নানা স্ক্রিনে পাবলিশ করার পরে পাবলিকলি ঘোষণা করেছে 7 দিন পরে, 10 দিন পরে, 12 দিন পরে। এটা নতুন কিছু না, এবং নতুন কিছু না বলেই আমি সেটা করেছি। আমার প্ল্যান পার্সোনালি, আমরা আসলে সিনেপ্লেক্সে থাকতে চাই। এটা আমাদের মনে হয় যে আমাদের দর্শক সিনেপ্লেক্সেরই দর্শক। গত 2 দিন ধরে সিনেপ্লেক্সের দর্শক সংখ্যা বাড়ছে, কমছে না, এটা একটা আশাবাদ। তো সিনেপ্লেক্সের দর্শক বাড়ছে, চিটাগাংও ভালো করছে ছবিটা, এই বসুন্ধরা ভালো করছে, এসকেএসে ভালো করছে, সনিতেও ভালো করছে। তার মানে সিনেপ্লেক্সের দর্শক ভালো করছে। এই কারণে দর্শকদের থ্যাঙ্কফুল। যেই মিডল ক্লাস দর্শক অনেক বছর ধরে একভাবে আমাদের ফ্যামিলির মানুষজন দূরে সরে গেছিল, ওরা যে আসছেন, আমাকে সব বিভিন্ন জনকে ট্যাগ দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন, এই কারণে থ্যাঙ্কফুল। ওর সঙ্গে কিন্তু আমার পরিচয়ই ছিল না, বাট কাজ করতে গিয়ে আই রিয়েলাইজ যে এই মেয়ের মধ্যে, ওর মধ্যে এমন একটা কোয়ালিটি আছে যেটা নার্চার করলে অনেক অনেক দূর যাবে। তো এটা একেবারে আমার পার্সোনাল। আমরা কিন্তু অনেক তখন বড় টিম ছিলাম, আমি তখন ইনফ্যাক্ট তখন অনেক বিজ্ঞাপনও আমার সবাই মানা করছিল বিজ্ঞাপনটা স্টপ করেন না, ফিল্মে পরে করেন। আমি এগুলি না শুনে সিনেমাটা শুরু করেছি। ইভেন কি আমাদের যে কাস্টিং কোচ ছিল, সে আমাকে ধরেন নানা রকম বলছে, তুমি কেন একটা নায়িকা এরকম নিচ্ছ যাকে কেউ চিনে না। সো আমার আসলে এরকম জনপ্রিয় জিনিস করার কোনোদিনও ইচ্ছা ছিল না। আমি চেয়েছি যে একটা ভালো ফিল্ম বানাতে, সেটা যদি জনপ্রিয়তা পাই তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এই সিনেমাটাও যে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা কিন্তু এই সিনেমাটা স্ক্রিপ্টিং ছিল না। সো এই সিনেমা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সিনেমা যে এরকম এক্সপেরিমেন্ট করে এই জায়গায় আসে। নেভার হ্যাপেন বিফোর। সো এটারও কিন্তু একটা ইন্টারেস্টিং কি বলা যায় দিক আছে আর কি, যে সিনেমাও এরকম দুনিয়াতে হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাস আগে কখনো হয়নি। সো ওই জায়গা থেকে দিস ইজ ভেরি মাচ এক্সপেরিমেন্টাল সিনেমা। আপনাদের মতো আমরাও দেখতে চাই যে হাউ ইজ গোয়িং টু ওয়ার্ক। কিছু মানুষ আসলে ছিল, ধরেন সুমিত বা ফারিন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আসলে এই সিনেমা করতে আমাকে হেল্প করেছে। আরমান নামে আমার এক ছোট ভাই আছে যার কথা বলতে হয়, ও আমাকে শেষ মুহূর্তে যে হেল্প লাগতো এই সিনেমা আজকে বানাতে পারতাম না। এরকম আদনান হাবিব নামে আমার আরেক ভাই আছে, সে যদি আমাকে রাত দিন মানসিক শেল্টার না দিত, লিখে শেল্টার না দিত, তাহলে আমি এটা শেষ করতে পারতাম না। সো আসলে একটা মানুষ যখন আগায়, অনেক মানুষের ঘাড়ের উপর তাকে দাঁড়াতে হয়। আমি লাকি এনাফ যে আমার ওয়াইফ সহ, আমার আর্টিস্ট সহ, আমার ভাইয়েরা সহ, প্রডিউসার সহ আমি কিছু মানুষ পেয়েছি, বলতে পারেন যে এটা গ্যাংস অফ ব্রাদার্স। এই তাদের উপর দাঁড়িয়ে আমি আসলে সিনেমাটা শেষ করতে পেরেছি। এই কারণে আমি থ্যাঙ্কফুল টু দ্যাম অলসো। নাম্বার ওয়ান, নারী কেন্দ্রিক সিনেমাটা কখনোই ছিল না, এখনও এটা নারী কেন্দ্রিক না। এটা মানুষের প্রবলেম। মানুষের প্রবলেমের জায়গা থেকে ফারিনের গল্প হয়ে ওঠাটা অ্যাক্সিডেন্টাল। এটা আমাদের দুজনের কারোই হাত ছিল না, এটা ও যেমন জানতো না আমিও জানতাম না। আমরা একটা বীরাঙ্গনা ক্যারেক্টারের অভিনয় করছিল ফারিন, যার একটা বিউটিফুল তখন কিন্তু নায়ক ছিল ও সুমিত। তো ওর একটা বিউটিফুল জার্নি ছিল, 68-এ প্রেম ছিল, ওইখানে একটা বিউটিফুল স্টোরি ছিল। আমরা একটা জার্নি দেখাতে চেয়েছিলাম যে জার্নিটা 71-এ শেষ হয়। লাকিলি ফারিনের তখনকার সময় আমরা 99% শুট শেষ করে ফেলছিলাম। এরপর যখন শুটিংটা আটকে যায়, তখন আমি চিন্তা করলাম যে কিসের উপর বেস করে হাউ টু সেভ দিস প্রজেক্ট। তখন আমার এই বুদ্ধি আসতেও কিন্তু 6 মাস লাগছে, কিন্তু হুট করে বুদ্ধিতে আসে নাই। দেন আই রিয়েলাইজ, ও মাই গড, আই হ্যাভ দ্য ফুটেজ। ঠিক আছে, আমি 70-80 লাখ টাকা আরো ফুটেজ ফেলে দিচ্ছি পানিতে, কিন্তু যেটা আমার কাছে আছে, বেসড অন দ্যাট
লেটস মেক দ্য হোল স্টোরি, লেটস রিরাইট দ্য হোল স্টোরি। তারপর আমরা রিরাইট করেছি, তারপর লিখেছি, তারপর দেখছি বিউটিফুল একটা ওয়ে আউট বের হয়েছে। যে ওয়ে আউটটা লাকিলি তখন করোনা চলছিল, আপনার মনে আছে কিনা জানি না, অনেক ইনসিডেন্ট ঘটছে, মানুষ লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে, নানা রকম ঘটনা ঘটেছে, যেটা খুবই দুঃখজনক। মানে আমরা এক ধরনের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম ইন সার্টেন টাইম। তারপর এমন তেমন ঘটনা ঘটেছে যে বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, এর নানা রকম কিছু। তখন আমার মাথায় আসলে আসে আইডিয়াটা, আচ্ছা আমরা যেই ক্রাইসিস থেকে দেশটা স্বাধীন করলাম, আমরা অ্যাজ এ হিউম্যান বিং, আমরা কি সেই ফ্রি সোসাইটি, সেই ওপেন সোসাইটি, যেটা নারীর জন্য বলেন, শিশুর জন্য বলেন, মানুষের জন্য বলেন, যেটা ধরেন সম্মানজনক জায়গা আছে, যেটা মানবিক জায়গা আছে? উত্তরটা কিন্তু পজিটিভ না, উত্তরটা কিন্তু এখনো নেগেটিভ ইন বড় রেশিও। ওই জায়গা থেকে আমরা এই জায়গায় আসি, এবং উইচ ইজ ভেরি ন্যাচারাল। আজকে আমরা, আমার বোন ফারিন হোক, সেটা উনি হোক, কোনো একটা জায়গায় গিয়ে রাত যাপন করতে আমরা 10বার ভাবি। কেন ভাবি? বিকজ আমার সোসাইটি আমাকে সেটা অ্যালাউ করে না। তো দিস ইজ ফ্যাক্ট। ওই ফ্যাক্টের উপর বেস করে আমি কিন্তু এনজিও টাইপ ছবি বানাইনি। আমাদের ছবি কিন্তু এনজিও টাইপ ছবি না, কোনো এজেন্ডা নাই কিন্তু আমাদের। আমরা কোনো এজেন্ডা ভিত্তিক ছবি বানাই, আমরা একেবারে সিম্পল মানবিক গল্প বলার চেষ্টা করেছি, একটা মানুষের ইনার ক্রাইসিস, আউটার ক্রাইসিস দেখানোর চেষ্টা করেছি। মানুষ যাতে রিয়েলাইজ করে আসলে আমার প্রত্যেকটা অ্যাক্ট সমাজকে পরিবর্তন করে, আমরাই পরিবর্তন হওয়া দরকার। এটাই কিন্তু মূল মেসেজ, আর কিছু না।